কি রে অভি, আজ অফিসেই থাকবি নাকি? বাড়ি ফিরবি না? কাঁধে অতনু স্পর্শে চোখ তুলে তাকায় অভিজ্ঞান, ওরফে অভি। ওর মুখ দেখে হেসে ফেলে অতনু। কি রে ভাই, সবে মাস 8 হলো বিয়ে করেছিস, এর মধ্যেই বাড়ি ফিরে অনীহা? কেস কি বস? অভি ততধিক চিন্তিত মুখে বলে, এই মাগুলো ঠিক কি চায় বলতো? এত ক্লায়েন্টের মন বুঝে ফেলি, কিন্তু নিজের মাকেই চিনতে পারলাম না। অতনু হাসে, বলে মায়েরা এক এক সময় এক এক রকম। মানে তুই যখন ছোট ছিলি তখন একরকম, যখন বড় হলি তখন আরেক রকম, আর যখনই ছেলের বিয়ে হলো তখন ভয়ঙ্কর রকম। আমার অবশ্য ভালো, মা বাবা বর্ধমানে, মাঝে মধ্যে যাই। বইয়ের সাথে তাই ওদের সদ্ভাব আছে, একসাথে রাখলেই জানি পাক্কা ঝামেলা লাগবে। আরে ভাই, পুরোটাই অদ্ভুত। দেখ, তুই তো জানিস, সেই কলেজে মোহনার সাথে প্রেম ভাঙার পর আমি আর প্রেম করিনি। তো মা ভাবলো প্রেমে দাগা খেয়ে ছেলে বুঝি সন্ন্যাসী হবে। অমনি চাকরি পেতে না পেতেই শুরু করলো মেয়ে খোঁজা। আমিও বারণ করিনি, কারণ সন্ন্যাসী হওয়া বা বিয়ে না করার কোনো কারণ আমার ছিল না। শুধু নতুন করে কারোর প্রেমে পড়িনি, এই যা। তো মা দেখে শুনে বিস্তর খোঁজ খবর নিয়ে মায়ের সইয়ের জায়ের ভাইঝির সাথে, মানে সুকন্যার সাথে আমার বিয়েটা ফাইনাল করলো। সত্যি বলতে কি, বিয়ের আগে কদিন মেলামেশা করে আমার ওকে মন্দ লাগেনি। এই ছেলের মায়েরা আসলে কি চায় কে জানে। ছেলের বিয়ে দেবো করে সব থেকে বেশি নিজেরাই লাফায়। তারপর নিজে যদি পাত্রী পছন্দ করতে পারে তাহলে তো কথাই নেই, মাসি পিসি সবাইকে বলে বেড়াবে এক্কেবারে মনের মতো মেয়ে খুঁজেছি। আমার বাবুর রাজ্যটক, আমিও একটা কথা বলার সঙ্গী পাবো। একদম তথাকথিত শাশুড়ির মতো হব না, একদম মডার্ন শাশুড়ি হব। আমার বেস্ট ফ্রেন্ড হবে আমার বৌমা। এইসব বলে কয়ে ছেলের বিয়েটা দেবে, আর সকল আত্মীয়দের মনে ঈর্ষা ধরিয়ে ব্যাস। তারপর দিন দশেক যেতে দে, শুধু একটা একটা করে খুদ ধরা, ঠেস দিয়ে কথা বলা সব শুরু। এখন তো দুজনের কথাও বন্ধ। ঘরে গেলেই দুজনেই অভিযোগের বোঝা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আমারই ভুল বুঝলি ভাই। ফুলসজ্জা রাত্রে বউকে বলেছিলাম, মা সারা জীবন একা হাতে খেটে গেছে, তুমি এবার থেকে মায়ের হাতে হাতে একটু সাহায্য করো। বউ সেই শুনেই হোক বা নিজে থেকেই হোক, অষ্টমঙ্গলার পরে আমাদের বাড়িতে ফিরে একদিন সকালে বলল, মা, আপনি আমাকে সাহায্য করে দিন, আমি আজ রান্না করছি। আমি আর বাবা ডাইনিং টেবিলে চা খাচ্ছিলাম, মা স্পষ্ট বলে দিল, দুদিন হয়নি এই বাড়িতে পা রেখেছ, আর এর মধ্যেই রান্নাঘরখানা দখল করতে চাও? আমার বউ তো থতমত হয়ে ফিরে এলো। এরপর মা যেটুকু বলে সেটুকুই করে, আগ বাড়িয়ে কিচ্ছু করে না। দিন কয়েক বেশ কাটল। তারপর সেদিন সেজমাসি এসেছে। মা অনেক রকম রান্না করেছে, সুকন্যা সাহায্য করেছে অবশ্যই। সেজমাসি মজা করেই বলেছে, এর মধ্যে কোন পদটা রেঁধেছ নতুন বউ? অমনি মা বলে উঠল, ও সেরকম রান্নাবান্না জানে না, ওই হাতে হাতে জোগাড় দেয়, রান্নাবান্না যা করার আমাকেই করতে হয়। সমস্যা হলো, যদি অন্যান্য দিনের মতো সুকন্যা কথাটা মেনে নিত তাহলে কিছু হতো না। কিন্তু সেদিন সুকন্যা মুখ খোলে, আসলে মাসিমণি আমাকে কোনোদিন রান্না করতেই দেওয়া হয়নি, তাই আমি কি পারি আর কি পারি না সেটা এবারের কেউই জানে না। ব্যাস, আর যাই কোথায়। মা তখনকার মতো চুপ থাকলো। পরদিন থেকে সব রান্নার ভার পড়ল সুকন্যার ওপর। মা একটু সাহায্যও করে না, উপরন্তু খুব ধরে। আমি লুকিয়ে একটু একটু সবজি কেটে দিই এক এক সময়। ধরা পড়লে শুনতে হয়, বইয়ের আঁচল ধরা, স্ত্রৈণ, এই সব। মায়ের সাহায্য কোনোদিন করিনি, কিন্তু এই দুদিনের মেয়ে এসে বশ করেছে, আরো কত কি। জীবনটা জেরবার হয়ে গেল রে ভাই। তারপর আরেকদিন অফিস থেকে ফিরেই সুকন্যাকে বলেছি, 1 কাপ চা দাও। আসলে এখন ওই সব করে, তাই স্বাভাবিকভাবেই ওকে বলেছি। ব্যাস, মায়ের রাগ। আগে এসে মাকেই বলতাম, এখন নাকি মায়ের খোঁজটুকুও করি না। মোদ্দা কথা হলো, যা বুঝলাম আর কি, মাকেই বলতে হবে সব। মা সেগুলো হুকুম করবে সুকন্যাকে, তবেই ও করবে। কি ঝামেলা বলতো। বউকে নিয়ে আলাদা ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এগুলো তো স্বপ্ন। সেদিন তবু বললাম সুকন্যাকে, মায়ের সাথে একটু গল্প করো, যদি আস্তে আস্তে তোমাদের সম্পর্কটা স্বাভাবিক হয়। সুকন্যা বলল, সেই চেষ্টাও করেছে। মা শুধু পরনিন্দা আর পরচর্চা। কার বিয়ে হয়নি, কার বাচ্চা হয়নি, কার চাকরি হয়নি, কে কি শাড়ি কিনলো, কার বউ কার জামাই কেমন হলো, এই সব। আমার বিরক্তিকর লাগে। এই 8 মাসে পাগল হয়ে গেছি রে ভাই। বলতে শুরু করলে মহাভারত হয়ে যাবে।
আজকাল আর বাড়ি ফিরতেই ভয় করে রে। অতনু সব শুনে বলল, বুঝলাম, কিন্তু তাও তো রোজ বাড়ি ফিরছিস। আজ এমন কি হলো যে একেবারেই ফিরবি না? আর বলিস না ভাই, কদিন ধরেই সুকন্যার শরীরটা ভালো যাচ্ছিল না। নিজেও আন্দাজ করেছিল ব্যাপারটা, তবুও ডাক্তারের কাছে গিয়ে কনফার্ম হলাম। ডাক্তার বলেছে এমনিতে কোনো সমস্যা নেই, তবুও প্রথম ৩-৪ মাস একটু সাবধানে থাকতে আর কি। এখন ব্যাপারটা হলো, আমি একটা কাজের মেয়ে ঠিক করেছি, মানে বাসন মাজা, কাপড় কাচা এসবে তো রেখা দিয়ে আছেই। কিন্তু মা যেভাবে রান্নাঘরের হাল ছেড়ে দিয়েছে, আর সুকন্যার খুব গা গুলোচ্ছে, অরুচি হচ্ছে, তাই একটা রান্নার লোক ঠিক করেছি। এবার আজ গিয়ে বাড়িতে এই কথাটা বলতে হবে, ভেবেই ভয় লাগছে। মা প্রচুর অশান্তি করবে, আমি জানি। মা বলবে আমি যখন পেটে তখন মা সব কাজ করেছে, অত আতুপুতু যত্ন কেউ করেনি। মা হতে গেলে অত বিশ্রামের প্রয়োজন নেই, বরং কাজ করা ভালো, আরও কত কি। কিন্তু কাজ করা আর প্রচুর পরিশ্রম করা দুটোর মধ্যে পার্থক্য আছে তো বল। এবার অতনু গম্ভীর হয়। তাহলে আর কি, সুকন্যাকে কিছুদিন ওর বাড়িতে রেখে আয়, সব দিক রক্ষা হয় তাহলে। বাকি আর কি করবি। অফিসের ব্যাগটা এবার কাঁধে তুলে উঠে দাঁড়ায় অভি। চল রে ভাই, তোর অনেক সময় নষ্ট করলাম, শেষ অবধি কিছু না হলে ওকে বাড়িতেই রেখে আসবো আর কি। বাড়িতে ঢুকে একটু থমকালো অভি। কি হলো ব্যাপারটা? মা রান্নাঘরে স্যান্ডউইচ আর কফি বানাচ্ছে, মেজাজ দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই। তাহলে সুকন্যার কি কিছু হলো? না, তাহলে মা না হোক বাবা নিশ্চয়ই ওকে খবর দিত। অবশ্য কি জানি, খাবার দিয়ে হয়তো অভিযোগের ঝুলি নিয়ে বসবে মা। কিন্তু এসবের কিছুই হলো না, কোনো রকম অশান্তি হলো না। রাত্রের খাবারও মা বানালো, বিনা ঝামেলাতেই খাওয়া দাওয়া চুকল। রাত্রের অভি কৌতূহল চেপে রাখতে পারল না, ঘরে ঢুকে দরজা দিয়ে সুকন্যাকে চেপে ধরল। এই, এবার ঝেড়ে কাশো দেখি, গল্পটা কি? মাতা দেবীর হঠাৎ এমন পরিবর্তন? মিটিমিটি হাসছে সুকন্যা, পেটে হাত রেখে বলল, ম্যাজিক। আসলে শিশু মানেই ভগবানের অংশ, আর এই শিশুর আগমন মাঝে মাঝেই অনেক সমস্যার সমাধান করে দেয়। তোমার জন্য বিকেলের খাবার করব বলে উঠছিলাম, মা এসে বললেন এখন থেকে খুব বেশি কাজ যেন না করি। আর কাজ না করে করে মায়ের সুস্থ শরীর নাকি অসুস্থ হয়ে যাচ্ছে। আরও বললেন, জানো, বিয়ের মাস 2 পরেই মা নাকি সন্তান সম্ভবা হয়েছিলেন। মায়ের শাশুড়ি, মানে তোমার ঠাকুমা, খুব খাটাতেন মাকে। ভারী ভারী জলের কলসি তোলা, মশলা বাটা, ভারী হাঁড়ি কড়াই নামানো, সব করতে হতো। না হলে বলতেন শুয়ে বসে থাকলেই বেশি সমস্যা। তাতে কি হয় জানো, মায়ের প্রথম সন্তান গর্ভেই নষ্ট হয়ে যায়। তখন চিকিৎসাও তো উন্নত ছিল না। তারপর 3 বছর উনি আর মা হতে পারেননি, তাতেও রেফাই মেলেনি। তোমার ঠাকুমা তখন মা হতে না পারার জন্য কথা শোনাতেন, এমনকি তোমার বাবার আবার বিয়েও দেবেন বলেছিলেন। আজ মা বলতে বলতে কেঁদে ফেললেন। সেই দিনগুলো মায়ের কি অসহ্য কেটেছে। রোজ ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন একটা সন্তানের জন্য। ঈশ্বর অবশ্য শেষ পর্যন্ত মুখ তুলে চাইলেন, তুমি হলে। কিন্তু মায়ের আজও আক্ষেপ, ওই প্রথম না দেখা সন্তানের জন্য। কে জানে ছেলে ছিল নাকি মেয়ে। আরও কষ্ট যেন, মা বাবা চেয়েছিলেন তোমার ভাই বা বোন কেউ আসুক, কিন্তু ডাক্তার একদম না করেছিলেন আর সন্তান ধারণ করতে। তাই তো আজ আমার বাচ্চার কথা শুনে মা একদম অন্যরকম হয়ে গেছেন। আনন্দে একবার সুকন্যার পেটে হাত রাখল অভি। এই ছোট শিশুর আগমনে যদি শাশুড়ি বৌমার অভিযোগের পালা মিটে, তবে এর থেকে শান্তির আর কিচ্ছু নেই। পুনশ্চ সুকন্যা ও অভির মায়ের এখন নতুন ঝামেলা। সুকন্যার মেয়েকে মানুষ করার ধরন ওনার পছন্দ নয়। এটা করো না, ওটা করো না, আমরা এটা করিনি, আমরা অমুক করেছি, তোমরা আজকালকার মেয়ে কিছুই শোনো না, আরও কত কি। অভি বুঝে গেছে এই ঝামেলা মেটার নয়। অফিস থেকে ফিরে মেয়েকে কোলে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। ফিরে এসে চুপচাপ খেয়ে দিয়ে ঘরে ঢুকে যায়। শাশুড়ি বৌমা কোনো তরফেরই কোনো অভিযোগ আর শোনে না সে। নিজেদের ঝামেলা নিজেরা মেটাক।